147কে প্রথমে আমি জোড়ায় জোড়ায় প্রকাশ করব। তো জোড়ায় জোড়ায় প্রকাশ করার ক্ষেত্রে দেখব যে আমরা মৌলিক সংখ্যা কি দিয়ে ভাগ করা যায়। দেখো, এখানে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 147কে 2 দ্বারা ভাগ করা যায় না। 147কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 নং 27। ঠিক আছে, আবার কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না। এরপরে 4 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না, 7 দিয়ে যাবে। 7 7 49। তাহলে এখন দেখো, 147কে আমরা লিখতে পারি না 3 গুণ 7 গুণ 7 লিখতে পারি? 100 147 সমান আমরা এইভাবে লিখতে পারি না? Yes, জি sir. স্যার। হ্যাঁ, এখন এইখানে দেখো, আহ, 3 জোড়া ছাড়া, 3 জোড়া ছাড়া কিন্তু 7 কি জোড়ায় জোড়ায় আছে। এখন এইখানে যদি 3-এর সঙ্গে একটা 3 গুণ আকারে থাকে, যদি জোড়া হইতো, তাহলেই কি সংখ্যাটা পূর্ণবর্গ বলতে পারতাম না? এখন এই জায়গাটা এইভাবে না থেকে যদি এইভাবে থাকতো, হ্যাঁ, এই যে নিচের মতো থাকতো যদি, তাহলে কি সংখ্যাটা পূর্ণবর্গ হইতো না এই সংখ্যাটা? Yes, sir. মানে No. মৌলিক গুণনীয়কে যখন আমরা বিশ্লেষণ করি তখন কি জোড়ায় জোড়ায় থাকতে হবে, কিন্তু এখানে 3 স্যার কি ব্র্যাকেটের উপর উঠে রুট বসবে না স্যার? বুঝি নাই আবার। রুট বসবে না? রুট? না, রুট তো আমরা লিখব কখন, যখন আমরা একটা করে নিব। তিনটে, দুইটা 3 থেকে একটা 3 নিব, গুণ দুইটা 7 থেকে একটা 7 নিব। এইভাবে যখন আমরা লিখব তখন হচ্ছে রুট। বুঝছো? Yes, আমরা sir. আমরা 25 সমান সমান 5 গুণ 5 লিখতে পারি, তাই না? এখন রুট 25 মানে কি 25-এর বর্গমূল। বর্গমূল নেওয়ার সময় অবশ্যই দুইটা জোড়া থেকে একটা জোড়া নিতে হবে। ঠিক আছে, এইরকমই এইটার যখন আমরা বর্গমূল বের করতে যাব তখন কিন্তু রুট নিতে হবে। রুট নেওয়া যাবে কখন, যখন আমরা একটা করে নিব প্রতি জোড়া থেকে। বুঝে গেল? Yes, sir. তাহলে স্যার ওভাবে নিলে তাহলে ভুল হবে, যেখানে ব্র্যাকেট দিয়েছেন। হ্যাঁ, যেখানে ব্র্যাকেট দিয়েছি এটা তো মানে এই লাইন সমান এই লাইন না। কারণ হচ্ছে এখানে 3 আছে, এখানে 3 একটা আছে, এখানে 3 দুইটা আছে। মানে আমি বোঝার জন্য বললাম যে এখানে 147 পূর্ণবর্গ না। পূর্ণবর্গ হইতে গেলে কি শর্ত? প্রতিটা মৌলিক সংখ্যা জোড়ায় জোড়ায় থাকতে হবে। প্রতিটা মৌলিক সংখ্যা কি এখানে জোড়ায় জোড়ায় থাকার কথা না? Yes, sir. এখানে শুধু একটা জোড়া আছে, কিন্তু 3 কি জোড়াবিহীন। তাহলে 3 জোড়া বানাইলে সংখ্যাটা কিন্তু আরো বেশি হবে, 147 হবে না। আমরা যদি 3 দিয়ে গুণ করি, আরো 3 প্রয়োজন। এখানে আমরা যদি এই সংখ্যাটা পূর্ণবর্গ বানাইতে চাই, আরো কি এখানে 3 গুণ করা প্রয়োজন না? জি স্যার। 3 গুণ করা প্রয়োজন, এটাই আমি নিচের লাইনে দেখাইলাম। যে এখানে যদি আমরা এইভাবে থাকতো, মানে আমরা বিশ্লেষণ করার পর এইভাবে একটা জোড়াবিহীন, এখানে জোড়াটা যদি থাকতো এরকম, তখন কিন্তু যে সংখ্যাটা পাবো সেটা পূর্ণবর্গ হবে। যেমন আমরা যদি ক্যালকুলেটরে একটু গুণ করে দেখি, যে এখানে যদি 3 দিয়ে গুণ করা হয় কত আসে আমরা একটু দেখি। নয়। উম, দেখি, 100 গুণ 3, হ্যাঁ 441। 441, দেখো আমরা একটু মুছে নিই। হুম, দেখো 441 সমান 3 গুণ 3 গুণ 7 গুণ 7। এখানে দেখো 441 কি জোড়ায় জোড়ায় আছে না? প্রতিটা মৌলিক সংখ্যা ইয়েস স্যার। জোড়ায় জোড়ায় আছে, কিন্তু এখানে জোড়ায় জোড়ায় নাই। তাহলে 147 পূর্ণবর্গ সংখ্যা না। আমরা প্রথমেই বলে দিব 147, মানে প্রশ্নেও তো বলে দিছে যে পূর্ণবর্গ সংখ্যা বানাইতে হবে। বানাইতে গেলে এই 147-এর সঙ্গে কত গুণ করতে হবে? দেখো, 147-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করে দেই, তাহলে কি এই ডান পাশেও 3 গুণ করলাম,
ডান পাশেও 3 গুণ করলাম, এই বাম পাশেও 3 গুণ করলাম 147-এর সঙ্গে। তাহলে দেখো, এখন কি আমরা এই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো না? এই যে এই সংখ্যাটাকে 147 সমান সমান 3 গুণ 7 গুণ 7, এখানে 3 জোড়াবিহীন, ঠিক আছে? এখন 3 জোড়া বানাইলাম, তাহলে 3 জোড়া বানাইতে গেলে ডান পাশেও 3, এই যে এই সমীকরণের ডান পাশেও 3 দিয়ে গুণ করতে হবে, এই পাশেও বাম পাশেও কি 3 দিয়ে গুণ করতে হবে না? এটা আমাদের শর্ত না? আমরা যখন কোনো সমান চিহ্নের বাম পাশে ডান পাশে 3 দিয়ে গুণ করব, বাম পাশেও 3 দিয়ে গুণ করতে হবে। এই লাইনটা কি সবাই বুঝছো? ইয়েস স্যার। আয়েশা? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই 147 পূর্ণবর্গ সংখ্যা নয়, ক্লিয়ার? আমরা এইটা থেকে বুঝে গেছি যে এখানে জোড়া নাই, মৌলিক সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় নাই সবগুলা। কিন্তু এইখানে 3 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে এই বাম পাশেও 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 3 দিয়েও গুণ করতে হবে। তাহলে এখন কিন্তু আমি বলতে পারবো যে এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা এই সংখ্যাটা পূর্ণবর্গ বলতে পারবো না? 147 গুণ 3, 147 গুণ 3 করলে কত হয় জানো? 441। 441 সমান সমান 3 গুণ 3 গুণ 7 গুণ 7। দেখো, তাহলে এই সংখ্যাটা, এই যে 147 গুণ 3 সমান 441, তাহলে এই 441 কি পূর্ণবর্গ? বলো, 441 কি পূর্ণবর্গ সংখ্যা? 441 কি পূর্ণবর্গ সংখ্যা হবে? নো স্যার। বুঝি নাই। হবে? নো স্যার। কেন হবে না? 441 তো অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা, কারণ প্রতিটা মৌলিক সংখ্যা তো জোড়ায় জোড়ায় আছে। 147 গুণ 3 সমান 441, এখানে কি প্রতিটা জোড়ায় জোড়ায় আছে না? ইয়েস স্যার। তাহলে জোড়ায় জোড়ায় থাকলে, মৌলিক সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় থাকলে, তখন তো আমরা বর্গ সংখ্যা মানে বর্গমূল বের করতে পারি। এখান থেকে আমরা বর্গমূল বের করতে পারবো না? √441 সমান সমান দুইটা তিন থেকে একটা 3 আসবে, দুইটা 7 থেকে একটা 7 আসবে, 21। 441-এর বর্গমূল 21। তাহলে কি এটা কি পূর্ণবর্গ সংখ্যা না? জি স্যার। তাহলে আমরা 441 পূর্ণবর্গ সংখ্যা, এটা আমরা কিভাবে আসলাম? দেখো, আমাকে প্রশ্নে বলছে 147 কে কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে 147 পূর্ণবর্গ সংখ্যা না, এটার সঙ্গে অবশ্যই কিছু গুণ করতে হবে, গুণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। সেটা কত দিয়ে গুণ করতে হবে সেটাই আমাকে প্রশ্নে বের করতে বলছে, যে 147-এর সঙ্গে আমি কত কত গুণ করলে এটা পূর্ণবর্গ হবে। এখন কোনো সংখ্যা পূর্ণবর্গ কিনা সেটা আমি প্রথমে কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এইভাবে বিশ্লেষণ করার পর দেখব যে জোড়ায় জোড়ায় আছে কিনা, কারণ আমরা কি জোড়ায় জোড়ায় বের করে শিখে আসছি না? 1 নং এ শিখে আসছি না মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়? ইয়েস স্যার। শিখে আসছি। সেখানে কি প্রতিটা প্রতিটা মৌলিক মৌলিক সংখ্যা মানে ওই জোড়ায় জোড়ায় ছিল, ঠিক আছে? কিন্তু এইখানে জোড়াবিহীন, এখানে 3 জোড়াবিহীন। তাহলে এখানে জোড়া বানানোর জন্য এই পাশে আমরা 3 দিয়ে গুণ করলাম, তাহলে এই পাশেও আমরা 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? দুই পাশে সমান চিহ্নের দুই পাশে 3 দিয়ে গুণ করছি। এখন কিন্তু পূর্ণবর্গ, কারণ এটা দেখেই বোঝা যায় কি এটা পূর্ণবর্গ সংখ্যা। এইটা দেখেই বোঝা যায় না যে এইটা পূর্ণবর্গ সংখ্যা? ইয়েস আহ, স্যার। কেন? কারণ এখানে অবশ্যই জোড়ায় জোড়ায় আছে, আছে না? এই জি মৌলিক স্যার। সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় আছে। তাহলে এইটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে 147-কে 3 দিয়ে গুণ করলে 441 পাওয়া যায়। তাহলে এখন কিন্তু আমরা পেয়ে গেলাম যে 147-এর সঙ্গে 3 দিয়ে গুণ করলে গুণফল, এই যে গুণফল, পূর্ণবর্গ সংখ্যা। ভালো করে বুঝো, কোনো প্রশ্ন থাকলে বলো।
আয়েশা, কোনো প্রশ্ন আছে? বুঝো না এরকম কিছু? সম্পূর্ণটা কি বুঝছো? কিভাবে কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? 147-এর সঙ্গে কত গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? বুঝেছো কি? জি স্যার, বুঝেছি। আচ্ছা, তাহলে কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে বলো তো? স্যার, হ্যাঁ, বলো। স্যার 141 কে ওই যে 3 গুণ 3 7 গুণ 7 যে লাইনটা আছে না, ওই লাইনটা যদি বাদ দিয়ে আমি যদি রুট ওভার কে আমি ওই লাইনটা না দিয়ে আমি আগে রুট ওভার লিখলে হবে না? রুট ওভার 3 গুণ 7, ওই লাইনটা না লিখলে হবে না? আমাদের আমাদের এই লাইন পর্যন্ত আসার প্রয়োজন নাই। এটা তোমাদের বোঝার জন্য আমি লিখছি। আমি কি তো এইখান থেকেই বুঝে গেছি, আমি তো এইটুক করেই বুঝে গেছি যে 147-এর সঙ্গে 3 গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, কারণ জোড়ায় জোড়ায় আছে, মৌলিক সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় আছে। আমার তো নিচে লাইন করারই প্রয়োজন নাই, তোমাদের বোঝার জন্য বলছিলাম। এইখানে তো আমাকে বলে নাই বর্গমূল বের করতে, আমাকে বর্গমূল বের করতে বলছে। কেন আমি বর্গমূল বের করব? আমাকে প্রশ্ন কি করছে, প্রশ্নটা ভালোভাবে পড়ো। এই যে 147 সংখ্যা, এই যে 147 সংখ্যা বলছে, এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে, এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে? প্রশ্নটা কি বুঝছো? ইয়েস স্যার। তাহলে 147-কে আমরা বিশ্লেষণ করলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে। এখন এখানে বিশ্লেষণ করে কি পাইলাম? যে 147 পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ কি? এখানে 3 জোড়া বিহীন। এখানে কি 3 জোড়ায় আছে? নো স্যার। 3 জোড়ায় নাই। এখন 3 যেহেতু জোড়ায় নাই, তাহলে জোড়া বানানোর জন্য কি আরেকটা 3 গুণ করতে হবে? এই 3কে জোড়া বানানোর জন্য আরেকটা 3 দিয়ে গুণ করতে হবে, তাই নয় কি? জি স্যার। এই জন্যই আমি 3 দিয়ে গুণ করছি। এখন দেখো, এই যে 3 দিয়ে গুণ করলাম, এখন কিন্তু এই যে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। কারণ কি, এখানেও 3 জোড়া আছে, এখানেও 7 জোড়া আছে। এটা আমরা নিশ্চিত যে এটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এখানে দুই জায়গায় কি জোড়া আছে, মৌলিক সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় আছে। তাই এই পাশে 3 দিয়ে গুণ করছি, তার মানে কি এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, বাম পাশেও 3 দিয়ে গুণ করতে হবে। বুঝছো? বুঝা ইয়েস। গেল? তাহলে আমি কি বলবো? 147-কে কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? 3 দিয়ে গুণ করলে 441 হবে। 441 হবে, সেটা বলার প্রয়োজন নাই। 441 যে পূর্ণবর্গ সংখ্যা, এটা তো আমরা এখান থেকেই বুঝে গেছি। আমাকে শুধু বলছে কত দিয়ে গুণ করতে হবে, এই 147-কে কত দিয়ে গুণ করতে হবে। তো 147-কে 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, এটাই আমার আনসার। ঠিক আছে? এখানে আমাকে কিন্তু বলে নাই যে কত কত আসে গুণ করলে, গুণফল কত আসে, এটা বলেনি। বুঝা গেল? স্যার 147 কে তো 7 দিয়েও গুণ করতে পারতো। 7 দিয়ে গুণ করলে জোড়া হবে? 147-কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, এই বাম পাশে, বাম পাশে যদি আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে এই পাশে কি করতাম? এই পাশে কি হইতো? ডান পাশে কি হইতো? এখানে কি সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় থাকতো? নো এখানে, স্যার। এখানে তো 3 জোড়া নাই, 7 এক জোড়া আছে। কিন্তু এই 7 কি এক জোড়া আছে? নো স্যার। নাই। তাহলে আমাকে তো আমরা যেটা শিখে আসছি, যে পূর্ণবর্গ সংখ্যা হইতে গেলে অবশ্যই জোড়ায় জোড়ায় থাকতে হবে। এই যে মৌলিক সংখ্যা 3 7, এগুলো কি মৌলিক সংখ্যা না? হুম।
তাহলে এই মৌলিক সংখ্যাগুলা জোড়া আকারে থাকতে হবে। এই যে এখানে জোড়া আছে, এখানে জোড়া আছে, জোড়ায় জোড়ায় থাকতে হবে। কিন্তু এখানে কি 7 দিয়ে গুণ করলে জোড়া হয়? দেখো তো, কোথাও জোড়া আছে? একটা নো জোড়া স্যার। আছে, একটা জোড়া আছে, কিন্তু বাকিগুলা তো জোড়া নাই। বাকি সবগুলাকে জোড়ায় 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 থাকতে হবে। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা বাকি 2 নাম্বারটা একটু ট্রাই করো তো। খ নাম, খ নাম্বার, অথবা শেষেরটা করো, বড়টাই করো। ঘ নাম্বার দেখো পারো কিনা। দু শতক হাজার, 23,805। 23,000, আচ্ছা এটা সাজাবো কিভাবে, সাজানোটা আগে একটু শিখো। এটা তো আমরা বোঝার জন্য করলাম। হ্যাঁ, আমরা বুঝার জন্য করলাম, কিন্তু আমরা সাজায় লিখবো কিভাবে, এটা সাজানোটা কিভাবে, এটা একটু লিখে নাও। হ্যাঁ, আমার এই লাইনটা করারও প্রয়োজন নেই। হ্যাঁ, তবে এটা করে দিলে সমস্যা নেই। ঠিক আছে, এই লাইনটা না লিখলেও চলবে। যারা বুঝে তারা এই পর্যন্ত লিখলেও হবে পরীক্ষায়। ঠিক আছে, যারা শর্টকাটে বুঝে আর কি। তাহলে এখানে লিখবা যে 147, 147, 47, 47কে আমরা, যেহেতু এখানে তিন জোড়াবিহীন, এখানে তিন জোড়াবিহীন এই মৌলিক সংখ্যা বা উৎপাদক, এগুলাকে আমরা উৎপাদক বিশ্লেষণও বলি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণও বলি। তো আমরা লিখব 147, 147কে উৎপাদকে বিশ্লেষণ করার পর তিন, এখানে তিন জোড়াবিহীন, জোড়াবিহীন, মানে এই যে তিন যে মৌলিক সংখ্যা, সেখানে তিন কি জোড়াবিহীন। হ্যাঁ, তো এখানে তিন যেহেতু জোড়াবিহীন, তাহলে জোড়া বানানোর জন্য অবশ্যই জোড়ায় থাকতো, যদি জোড়ায় পূর্ণবর্গ হইতে গেলে অবশ্যই তিন জোড়ায় থাকতে হবে। সুতরাং 147কে, এখানে তিন জোড়াবিহীন, সুতরাং লিখবা 147কে ক্ষুদ্রতম সংখ্যা তিন দ্বারা গুণ করলে, এটা বইয়েরটা দেখে, বইয়ে লেখা, প্রশ্নেই দেওয়া আছে, প্রশ্নের মতো হুবহু। 147কে ক্ষুদ্রতম সংখ্যা তিন দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। জাস্ট একটু কথায় লিখে দিবা, সাজায় লিখতে হবে, এই জন্য এইটা একটু লিখে দিবা। আরো সাজানো লেখা যায়, আরো সাজায় লেখা যায় যে 147কে, যেহেতু এখানে তিন জোড়াবিহীন, সুতরাং 147কে তিন দ্বারা গুণ করলে তিন দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটুক লিখলেই হবে, এটুক লিখলেই হবে। আরো অনেক কিছু লেখা যায় আসলে, বেশি কথা লিখলে হয়তো বা সব লাইন আমরা পরীক্ষায় দিতে পারবো না, তবে এইটুক লিখলেই আনসার হবে তোমার। বুঝছো সাজানো কথাটা কিভাবে লিখবা? ইয়েস স্যার। আর এই লাইনটা না লিখলেও হবে, যদি লিখে দাও কোনো সমস্যা নেই, এই লাইনটা না লিখলেও হবে, আমি বলে দিলাম আর কি। কারণ এখানে যখন আমরা 1 নং এর অঙ্কগুলা করে আসছি, তখনই আমরা জানি যে কোনো সংখ্যা পূর্ণবর্গ হইতে গেলে এই মৌলিক সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় থাকতে হবে। তো ওই ওই আগের যে আমাদের প্র্যাকটিস, সেই থেকেই আমরা বলতে পারি যে এখানে তিন জোড়াবিহীন, এখানে তিন মৌলিক উৎপাদকও লিখতে পারো, যে এগুলো যেহেতু 3, 7 এগুলো মৌলিক সংখ্যা, যে এখানে মৌলিক সংখ্যা তিন জোড়াবিহীন, সুতরাং 147কে ক্ষুদ্রতম সংখ্যা তিন দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। বুঝে গেল? স্যার।
তাহলে একটা শেষের অঙ্কটা একটু দেখো, 23,805, এটা পারো কিনা নিজে নিজে বুঝে বুঝে দেখো পারো কিনা। প্রথম কাজ হচ্ছে তুমি এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবা। প্রথম কাজ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে এভাবে লিখে ফেলবা। তারপরে তুমি বুঝবা যে কোথায় জোড়া নাই, তো সেটাই তুমি আনসারে গিয়ে লিখবা। কি মনে হয়, পারবা নাকি করে দিব? আর 1 মিনিট, দেখো 1 মিনিটের মধ্যে শেষ করো।
এসে কি পারতেছো? স্যার হয়েছে। হ্যাঁ, একটু দেখতেছি। হ্যাঁ, 23,805-এর সঙ্গে 2,645 গুণ কেন? উম, না, হয়নি। হয়নি। করে দিব। হয়নি। হুম, করে দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের মধ্যে তোমরা বিশ্লেষণটা ভালো করে শিখো। হ্যাঁ, বিশ্লেষণটা ভালোভাবে করতে হবে। বিশ্লেষণটা তোমরা শেষ পর্যন্ত করতে পারতেছো না। 23,805, 23,805। দেখো, সবচেয়ে ছোট কি মৌলিক সংখ্যা? আমরা জানি দুই। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? দুই। দুই দ্বারা তো ভাগ করা যাবে না, যেহেতু এটা বিজোড় সংখ্যা। দুই দ্বারা ভাগ করা যায় না বিজোড় সংখ্যাকে। তাহলে এরপরের মৌলিক সংখ্যা, দুইয়ের পরের মৌলিক সংখ্যা হচ্ছে তিন। দেখো, তিন দ্বারা কিন্তু আমরা ভাগ করতে পারবো। হ্যাঁ, তিন দ্বারা ভাগ করতে পারবো। 23,805-কে আমরা একটু দেখি ক্যালকুলেটরে কত আসে। 23,805 ভাগ 3 আসছে কত? 7,935। 7,935। 7,935। এখন এই 7,935-কে আবার কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো। ভাগ যায়, নিঃশেষে ভাগ যায়। কত আসে? আমরা একটু দেখি। 2,645। 2,645। 2,645। শেষে পাঁচ আছে। পাঁচ থাকলে আমরা ওই সংখ্যাকে তিন দিয়ে ভাগ করা যেতে পারে, তবে আমরা দেখি ভাগ যায় কিনা। ভাগ তিন। না, নিঃশেষে বিভাজ্য হয় না, দশমিক চলে আসে। তাহলে এরপরের মৌলিক সংখ্যা পাঁচ। এরপরের মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ। পাঁচ দিয়ে ভাগ যায়, হ্যাঁ, পাঁচ দিয়ে যায়। 529। তাহলে পাঁচ দিয়ে ভাগ করা যায়, 529। এখন দেখো, 529-এর
বর্গমূল কিন্তু তোমরা শিখে আসছো। হ্যাঁ, আমরা ওই যে বলছিলাম না, একের বর্গ, 1 গুণ 1 সমান সমান 1, 2 গুণ 2 সমান সমান কত? 4। তাহলে 4-এর বর্গমূল 2 আমরা শিখে আসছিলাম। এইভাবে কি 20 পর্যন্ত শিখছি, 20 পর্যন্ত তোমাদের শিখতে হবে, 20 পর্যন্ত শিখতে হবে। আদারওয়াইজ ক্যালকুলেটর বারবার টিপতে হবে। তবে মাথায় থাকলে কাজ মানে সহজ হবে, তোমাদের কাজ করতে সহজ হবে, ঠিক আছে? তো এরপর 5 দিয়ে যাচ্ছে, এরপর কিন্তু আর 5 দিয়ে যাচ্ছে না, এরপর 5 দিয়ে, আচ্ছা 20 দিয়ে আমরা এইভাবে 529কে আমরা দেখি আর কত দিয়ে যায়। 529কে আর কত দিয়ে ভাগ করা যায়? আমরা 5-এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে কত? 7। 7 দিয়ে ভাগ যায় কি? ভাগ 7 না, যায় না। তাহলে এরপরে মৌলিক সংখ্যা কত? 11। হ্যাঁ, যায় না, 11 দিয়েও যায় না। এরপরে মৌলিক সংখ্যা হচ্ছে 13। 13 দিয়েও ভাগ যায় না। এরপরে মৌলিক সংখ্যা কত? 14, 15, 16, 17। 17, 17 মৌলিক সংখ্যা, না যায়, 17 দিয়েও যায় না। তারপরে মৌলিক সংখ্যা কত? 19। 19 দিয়েও ভাগ যায় না। তারপরে কত দিয়ে যায়? এগুলো যদি মুখস্থ থাকে তাহলে আমরা সরাসরি 529 ওইটা তাড়াতাড়ি বের করতে পারতাম। আমরা যদি, যেহেতু 20 পর্যন্তও যাচ্ছে না, তাহলে 21 দিয়ে দেখি। 21, 21 দিয়েও যাচ্ছে না। তাহলে 21, 22 তো মৌলিক না, 23 মৌলিক সংখ্যা। হ্যাঁ, 23 দিয়ে যাচ্ছে, 23 দিয়ে যাচ্ছে। 23 কিন্তু মৌলিক সংখ্যা। আমরা যদি 23 দিয়ে ভাগ করি, 23 আসে, ঠিক আছে? তাহলে 23কে আর তো ভাগ করা যায় না, ঠিক আছে? 23কে আর কোনো মৌলিক সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না। তাহলে আমরা লিখতে পারি 2, 3, 8, 0, 5 সমান সমান কত লিখতে পারি? 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23, তাই না? এখানে দেখো কে কে জোড়া আছে? 3 জোড়ায় আছে, 5 জোড়ায় নাই, 23 জোড়ায় স্যার আছে। অ্যান্সার 7 হয়। বুঝি না, বুঝি নাই, জোরে বলো। স্যার অ্যান্সার 7 হয়। অ্যান্সার 7 হবে কেন? এখানে তো শুধু 5 জোড়াবিহীন, বাকি সবগুলো তো জোড়ায় আছে। তো যেটা জোড়াবিহীন সেটা দিয়ে গুণ করব, তাহলেই তো সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে। এখানে যদি আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলেই তো সবগুলো জোড়াই হয়ে গেল, হবে না? এখানে যদি শুধু 5 না থেকে 5 গুণ 5 হয়, তাহলেই তো এই পুরা সংখ্যাটা কি পূর্ণবর্গ হবে না? জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা লিখব যে এখানে মৌলিক উৎপাদক, এই 5 তো মৌলিক সংখ্যা, তাহলে আমরা লিখব 5 মৌলিক উৎপাদক, লিখে দিলে ভালো। এখানে 5 মৌলিক, বা 3, এখানে যেহেতু 3 না, এখানে যেহেতু 5, এই এই প্রশ্নের জন্য 5। আমরা যদি এখানে আরেকটা 5 দিয়ে গুণ করতে পারি, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে সাজিয়ে লিখবা যে এখানে 5 মৌলিক উৎপাদক, 5 জোড়াবিহীন। সুতরাং 23,805কে, 5কে আমরা যদি 5 দিয়ে, ক্ষুদ্রতম সংখ্যা 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করি, তাহলে গুণফল কি পূর্ণবর্গ হবে। বোঝা গেল? বোঝা গেল কি? এখানে জি স্যার। লিখবা, এখানে লিখবা যে এখানে 5 জোড়াবিহীন, কারণ এখানে যে আমরা জোড়া বানাইতে পারিনি, এই যে বন্ধনী দিয়ে জোড়া বুঝাইছি, এখানে 1 জোড়া আছে, এখানে 3 জোড়ায় আছে, 23 জোড়ায় আছে, কিন্তু 5 কিন্তু জোড়ায় নাই। তাহলে আমরা লিখবো এখানে 5 জোড়াবিহীন। সুতরাং 23,805কে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝা গেল? 7 কেন? কে আয়েশা না কে সানিয়া 7 বলছিল? 7 কেন? 7 হবে না তো। এখানে আমার যেটা জোড়াবিহীন সেটাই যদি জোড়া বানাইতে পারি, যেটা জোড়াবিহীন সেটাকে 5 দ্বারা গুণ করলেই জোড়া হয়ে যাচ্ছে। তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা আসবে সেটাই পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক করি।
গ নাম্বারটা করি। গ নাম্বার, গ নাম্বার তোমরা নিজেরাও ট্রাই করো, আমি আর একটু দেখাই দিচ্ছি। এগুলো প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করলেই পারবা, বারবার প্র্যাকটিস করতে হবে। তো আমরা দেখব যে কোনটা জোড়াবিহীন আছে। আমাদের খুঁজে কাজ হলো খুঁজে বের করা কোনটা জোড়াবিহীন আছে, কোনটা জোড়াবিহীন আছে সেটাই বের করতে হবে। তো আমরা দেখি গ নাম্বার কি আছে, 1470, 1470। যেহেতু জোড়া সংখ্যা, মৌলিক সংখ্যা, ছোট মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। ঠিক আছে। 5, 735 বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে না। 3 দিয়ে কি যায়, 3 দুগুণে 6, আহ, সময় লাগবে, ক্যালকুলেটর করি। 735 ভাগ হচ্ছে, 735 ভাগ হচ্ছে 3। হ্যাঁ যায়, যায়, ভাগ যায়। কত আসছে, 245, 245। তারপর 245-কে আবার 3 দিয়ে ভাগ করা যায়, ভাগ 3। না যায় না, 245-কে ভাগ করা যাচ্ছে না 3 দিয়ে, 245 3 না যায় না। তাহলে আমরা পরের মৌলিক সংখ্যা 5 দিয়ে দেখি, হ্যাঁ 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, কত আসছে, 49। এরপর কি 5 দিয়ে আর যাবে না, 6 দিয়ে, 7 দিয়ে যাবে, 7 সাথে 49। সবার কি এরকম আসছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি 1470। 1470 সমান সমান লিখবো যে 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7 গুণ 7। ঠিক আছে। তো এখানে দেখি কে কে জোড়ায় আছে, কে কে জোড়ায় নাই। একজনই জোড়ায় আছে, বাকিগুলা জোড়ায় নাই। বাকি 2ও জোড়ায় নাই, 3ও নাই, 5ও নাই। তাহলে আমরা লিখবো যে এইখানে, এখানে আমরা এইভাবে লিখবো যে এইখানে, এখানে মৌলিক উৎপাদক বা উৎপাদক লিখলেও হবে, মৌলিক উৎপাদক 2 3 5, 2 3 ও 5 জোড়াবিহীন। সুতরাং 1470-কে, হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা কত দিয়ে গুণ করতে হবে, 2 গুণ 3 গুণ 5। হ্যাঁ, যেহেতু তিনটাই জোড়াবিহীন, তাহলে এখানে গুণ করলে গুণফল কত আসে, 3 দুগুণে 6, 5 6 30, 30। হ্যাঁ, 30 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে কিন্তু জোড়াবিহীন তিনটা, ভালোভাবে বুঝে নাও। এখানে জোড়াবিহীন তিনটা। ঠিক আছে। 2 3 5 গুণ 5, অথবা বা লিখে দাও, বা লিখলে হবে, বা 30 দ্বারা গুণ করলে, 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা একটু একটু বেশি, বুঝে না বুঝলে বলো। এখানে দেখো তিনটা অঙ্ক, তিনটা সংখ্যা জোড়াবিহীন, 2 3 5। তাহলে এখানে পূর্ণবর্গ, এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে কখন জানো, এইখানে এমন একটা সংখ্যা পূর্ণবর্গ হবে যখন 2 গুণ 2 জোড়ায় থাকবে, আবার 3 গুণ 3 এই জোড়া থাকবে, আবার 5 গুণ 5 এইটাও জোড়ায় হইতে হবে। আর 7 গুণ 7 তো আছে, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই, কিন্তু এদেরকে জোড়া বানাইতে হবে। এই যে 2 3 5, এখন এই যে গুণ, এখানে এই সবগুলা গুণ করলে যে গুণ ফল আসবে সেটাই পূর্ণবর্গ হবে, সেটাই পূর্ণবর্গ হবে, সেইটাই পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু এইটা পূর্ণবর্গ না, 1470। তাহলে এইটা এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা বানাইতে গেলে এইটাই 2 কে 2 দিয়ে গুণ করতে হবে, 3 কে 3 দিয়ে গুণ করতে হবে, 5 কে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে পূর্ণবর্গ হবে। এবং এই কথাটা এখানে বলা আছে যে এখানে মৌলিক উৎপাদক এই যে 2 3 5 জোড়াবিহীন। তাহলে 1470-কে এই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তোমরা কি বিশ্বাস করো যে এটা দিয়ে গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ হবে? বিশ্বাস করো?
না করো না? এই 30 দ্বারা যদি গুণ করি এই 1470-কে, তাহলে পূর্ণবর্গ হবে না হবে না? বলো। আমরা গণিত করলাম, সমাধান করলাম, কিন্তু আসলেই কি পূর্ণবর্গ হইল কি না সেটাও তো একটা সন্দেহের বিষয়। যে আমাকে যেভাবে শিখাইতেছে সেভাবে শিখতেছি, কিন্তু আসলে কি পূর্ণবর্গ হবে? নো স্যার। হবে? না। আচ্ছা, দেখো, আমরা পূর্ণবর্গ হবে কি হবে না আমরা দেখি। হ্যাঁ, তো আমরা মানে এভাবে যা শিখে আসলাম সেই হিসাবে কিন্তু পূর্ণবর্গ হবে। কিন্তু পূর্ণবর্গ হয় কিনা আমরা দেখি। 1470-কে 30 দিয়ে গুণ করো। কত হয় গুণফল? 3 × 7 = 21। কত হয়? 1470 × 30 কত হয়? 441। 441 ডবল শূন্য। হ্যাঁ, দেখো এই সংখ্যাটাকে জোড়ায় জোড়ায় লেখা যায়। এই যে এই সংখ্যাটাকে জোড়ায় জোড়ায় লেখা যায়। 44,100, 44,100, এটাকে জোড়ায় জোড়ায় লেখা যায়। কিভাবে লেখা যায় দেখো। এটা কিভাবে ভাঙাও, এটা কিভাবে ভাঙাও। ভাঙাইলে দেখবা আসবে 2 গুণ 2 গুণ গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। তাহলে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে? জোড়ায় জোড়ায় আছে না? 44,100, এটা কি জোড়ায় জোড়ায় আছে না? জোড়ায় জোড়ায় আছে। তাহলে ইয়েস স্যার। 44,100 পূর্ণবর্গ সংখ্যা। আমরা এইভাবে দেখি, এভাবেও দেখি যে আসে কিনা। আসবে, 100% আসবে। তাও আমি দেখাই দিই। 44, এটা তোমাদের মানে মনে ডাউটের জন্য, মানে মনে সন্তুষ্টির জন্য আসলে, যে আমরা যে এখানে এভাবে বলতেছি আসলেই কি 30 দ্বারা গুণ করলে এই সংখ্যাটাকে 30 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা দেখি। তো বর্গ দেখি কত দিয়ে ভাগ যায়। 2 দিয়ে ভাগ যায়। 2 শূন্য শূন্য 2 শূন্য, 5 × 2 = 10। ক্যালকুলেটর করি, তাড়াতাড়ি হবে। 44,100/2। হ্যাঁ, 22,000, 22, 44,100, 22,050, 22,050। আবার বর্গমূল বের করি, আবার 2 দিয়ে ভাগ করি, ভাগ 2। হ্যাঁ, যাবে। 11,025। এইটাকে আর যাবে না 2 দিয়ে, কারণ এখানে বিজোড় সংখ্যা 25, লাস্টে 5 আছে। তাহলে আমরা দেখি কি দিয়ে যায়, 3 দিয়ে যায় কিনা দেখি, ভাগ 3। হ্যাঁ, যাবে। 3 দিয়ে ভাগ যাবে। 3,675। হ্যাঁ, আবার দেখি 3 দিয়ে যায় কিনা। হ্যাঁ, যায়। 1,225। আবার দেখি 3 দিয়ে যায় কিনা। না, 3 দিয়ে যাচ্ছে না, তাহলে 5 দিয়ে যাবে। দেখি 5 দিয়ে যায় কিনা। হ্যাঁ, যাচ্ছে। 5 দিয়ে যাচ্ছে, 245। এবার যা, আবার দেখি 5 দিয়ে যাবে, যেহেতু শেষে 5 আছে 5 দিয়ে যাবে। 5,49। এবার আর 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, 7×7 = 49। তাহলে দেখো জোড়ায় জোড়ায় আছে। এই যে 2টা 2 আছে, 3, 2টা 3 আছে, 2টা 5 আছে, 2টা 7 আছে। তাহলে কি এটা কি 44,100 এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে? 44,100 ইয়েস স্যার। পূর্ণবর্গ হবে। কারণ 44,100 সমান সমান এই যে এইভাবে লেখা যায়, 2টা 2, 2টা 3, 2টা 5, 2টা 7। ঠিক আছে, এখানে কোথাও জোড়াবিহীন নাই। তাহলে জোড়াবিহীন যদি হইতো তাহলে পূর্ণবর্গ হবে না। যেমন এইটা পূর্ণবর্গ না, কারণ এখানে পূর্ণ সবগুলা জোড়ায় নাই।
তাহলে কি বুঝছো কিভাবে আমরা কিভাবে মানে কোন সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, কিভাবে বের করি? ইয়েস স্যার। প্রথম কাজ হচ্ছে তোমাদের এই অঙ্কগুলা করার সময় প্রথম কাজ হচ্ছে যে তোমরা এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবা। ঠিক আছে? বিশ্লেষণ করার পর কাজ হচ্ছে কে কোথায় জোড়া নাই সেই সংখ্যাগুলা বের করবা। যদি একাধিক সংখ্যা থাকে তাহলে গুণ করে দিবা। এই যে একাধিক, এখানে 2 3 5 তিনটা আছে, এই তিনটা গুণ করে দিলে যেটা আসবে সেই সংখ্যা দ্বারা গুণ করলেই গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে না কোথাও? স্যার। ঠিক আছে, তাহলে এবার ভাষায় প্র্যাকটিস মানে প্রথম করতেছো তো এই জন্য একটু ইয়া লাগতেছে, মানে কঠিন লাগতেছে, কিন্তু যখন সবগুলা এইভাবে বারবার করবা, হ্যাঁ, বারবার করলে কিন্তু তখন আয়ত্তে চলে আসবে। এবার দেখো, এই সংখ্যাটাই দেখো, আমরা পরের যে অঙ্কটা করব 4 নাম্বার, এটা আমরা এইখান থেকেও বুঝে নিতে পারি। দেখো, বলছে এখন যদি তোমাকে বলে 1470-কে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 1470-কে কত দ্বারা ভাগ করলে, আগে তো বলছিল গুণ করলে, এবার বলতেছে যে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কত দিয়ে ভাগ করলে, 1470-কে কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে বলো তো? দেখো, এখানে যদি 2 3 5 না থাকতো, শুধু 7 × 7 থাকতো, তাহলে কি এই সংখ্যাটাকে আমরা পূর্ণবর্গ বলতে পারবো না? 7 7 49 ইয়েস। পূর্ণবর্গ। এই যে 7 × 7 এটাকে আমরা পূর্ণবর্গ বলতে পারবো, কারণ 7 × 7 7 7 49, 49 তো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা দেখো এখানে কি ছিল, এখানে ছিল 2 3 5, তাই না? 2 3 5 ছিল। তাহলে যদি এই 2 3 5 দিয়ে ভাগ করে দেই, 2 3 5 দিয়ে ভাগ করে দেই, তাহলে সংখ্যাটা 2 3 5 দিয়ে যদি ভাগ করে দেই, সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ চলে আসবে। এই যে কাটাকাটি যাবে, 2 দিয়ে 2 কাটা, 3 দিয়ে 3 কাটা, 5 দিয়ে 5 কাটে, তাহলে কি থাকবে? 7 × 7। তাহলে বুঝছো, 1470-কে যদি আমরা 2 3 5 দিয়ে ভাগ মানে 2 × 3 × 5 দিয়ে 5 দিয়ে যে গুণ করার পর যে গুণফল আসবে কত আসে? 3 2 6, 5 6 30, 30 দিয়ে যদি আমরা ভাগ করি 1470-কে, তাহলে এই যে ভাগফল এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা 7 7 49। বুঝার জন্য আমি আগেরটা দিয়েই করলাম। মাথায় ঢুকছে কিছু? স্যার আর একবার বুঝে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ছোট সংখ্যা নিই। 147 নিছিলাম না আগে? ছোট সংখ্যাটাই নিই। এই দেখো, 147 সমান আমরা কি লিখতে পারি? যেগুলো দরকার নাই সেগুলো মুছে দেই। আমাদের প্রথম অঙ্কটা ছিল 147। 147-কে কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? তো আমাকে যদি বলে 147-কে গুণ না ভাগ করলে, কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে? তো 147-কে কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে কি করা যায়? না, যায় না। 3 দিয়ে যায়, হ্যাঁ। 3 4 12, 3 9 27। হ্যাঁ, এরপর 7 দিয়ে যায়, 7 7 49। তাহলে আমরা 147-কে কি লিখতে পারি? 3 × 7 × 7 লিখতে পারি? লিখতে পারি কিনা? ইয়েস। লিখতে পারি। তাহলে এখানে কে কে জোড়ায় আছে? জোড়ায় আছে। এখানে 3 জোড়াবিহীন। এখন
এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, এই সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে কি জোড়া আসবে না? এই যে 7 × 7, এখানে কোনো এখানে কোনো জোড়াবিহীন আছে? এখানে কোনো কি জোড়াবিহীন সংখ্যা আছে? মৌলিক সংখ্যা, এখানে কি কোনো জোড়াবিহীন সংখ্যা আছে? নো স্যার। এখানে কোনো জোড়াবিহীন সংখ্যা নাই। তাহলে আমরা যদি এখানে 3 জোড়া আছে, জোড়াবিহীন আছে, তাহলে জোড়াবিহীন যেটা সেটা দিয়ে ভাগ করে দিব। যেমন 3 জোড়াবিহীন আছে, 3 দিয়ে ভাগ করে দিই, তাহলেই তো জোড়া, এই যে এই সংখ্যাটা 7×7 = 49, এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। 7×7 = 49, এই সংখ্যাটা পূর্ণবর্গ না? এই সংখ্যাটা কি স্যার। পূর্ণবর্গ? পূর্ণবর্গ না? দেখো 49 পূর্ণবর্গ। তাহলে আমাদেরকে প্রশ্ন বিভিন্নভাবে দিতে পারে যে কত দ্বারা গুণ করলে, আমরা কিন্তু 3 দিয়ে গুণ করলেও পূর্ণবর্গ হবে। 3 দিয়ে গুণ করলে সংখ্যাটা কিন্তু বড় হবে, কিন্তু যেহেতু ভাগ কত দিয়ে ভাগ করে, তাহলে ভাগ করলে কিন্তু ছোট হবে। আর 3 দিয়ে যদি গুণ করতাম তাহলে সেটাও পূর্ণবর্গ সংখ্যা হইতো। যেমন ধরো 147 = 3 × 7 × 7 আছে। তো আমাকে প্রশ্ন বলছে যে 147কে কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, বলো তো? এখন তো পারার কথা। 147কে কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? 3 দিয়ে। 3 দিয়ে। তাহলে আমরা 147কে 3 দিয়ে গুণ করি, এখন পূর্ণবর্গ হবে, কারণ এইগুলো কি সবগুলাই জোড়া আছে না? সবগুলো মৌলিক সংখ্যা জোড়া আকারে আছে। তাহলে 147 × 3 কত আসে? 147 × 3, 147 × 3 441 আসে। 441 আসে। 441 = 3 × 3 × 7 × 7। তাহলে আমাকে প্রশ্ন যদি বলে যে 147কে কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, তখন আমরা দেখব 3 জোড়াবিহীন আছে, তাহলে 3 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হয়ে যাবে। 441 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, গুণফল পূর্ণবর্গ হয়ে যাবে। আবার দেখো 147কে বলছে কত দিয়ে ভাগ করলে, যদি বলে ভাগ করলে কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, তাহলে দেখো এখানে 3 জোড়াবিহীন, তাহলে 3কে যদি আমি ভাগ করে দেই তাহলে তো জোড়া চলে যাচ্ছে, সবগুলা জোড়া হয়ে যাচ্ছে। আবার 3 যদি হুম। কাটাকাটি যায় তাহলে আবার কি জোড়া হয়ে যাচ্ছে না? এখানে কোনো তো কোথাও কি জোড়াবিহীন সংখ্যা আছে? কোথাও কি জোড়াবিহীন সংখ্যা আছে? স্যার এখানে যে আছে তো, 7। কোথায় আছে? 7। 7 তো এই যে দুইটা এক জোড়া না? হুম। জি স্যার। তাহলে জোড়াবিহীন কই? এখানে তো জোড়াবিহীন ছিল, এই যে 3, 3 তো জোড়াবিহীন, এখানে কি কোথাও জোড়াবিহীন আছে? নো স্যার। জোড়াবিহীন নাই। তাহলে এই যে জোড়ায় আর থাকলে এই যে 49 পাইলাম, 7×7 = 49, এটাও কি পূর্ণবর্গ সংখ্যা না? 49 কি পূর্ণবর্গ সংখ্যা না? 49 তো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা তোমরা প্রথম ক্লাসে দিয়ে শিখে আসো নাই যে 2 × 2 = 4, তাহলে 4 পূর্ণবর্গ সংখ্যা, প্রথম ক্লাসে শিখে আসো নাই? 5 × 5 = 25 পূর্ণবর্গ সংখ্যা। 49কে দুটি একই পূর্ণ সংখ্যার গুণফল হিসাবে লেখা গেছে। পূর্ণবর্গ সংখ্যা তোমাদের মাথায় কি ঠিক মতো ঢোকে নাই? বলতে হবে তো, না বললে কিভাবে বুঝবো? বলো। পূর্ণবর্গ সংখ্যা ইয়েস স্যার, পূর্ণবর্গ। বুঝো নাই? পরিপূর্ণ বুঝো নাই পূর্ণবর্গ সংখ্যা কি? স্যার বুঝেছি।
আচ্ছা, তাহলে এইটা বোঝার কথা। আমাদেরকে প্রশ্নে বলছে যে 147কে, একটু আগে আমরা যে অঙ্কটা করলাম, ক নাম্বার, 3-এর ক, যে 147কে কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তো আমরা এইখানে দেখলাম যে এখানে 3 জোড়াবিহীন, তাহলে যদি জোড়া বানাই তাহলে কিন্তু পূর্ণবর্গ হয়ে যাবে। কত হয় জোড়া বানাইলে? 441 হয়। এই 441 পূর্ণবর্গ, কারণ এখানে সবগুলাই জোড়া আকারে আছে। কিন্তু 147 পূর্ণবর্গ না। তাহলে 147কে পূর্ণবর্গ বানাইতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, 147কে পূর্ণবর্গ বানাইতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। বুঝছো? বুঝছো কি না? ইয়েস স্যার, বুঝি। হ্যাঁ। এখন প্রশ্ন যদি বলে 147কে কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, বলো। এটা তো বুঝলাম, 3 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এখন বলো কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে 147কে। 147কে কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে? 49 দিয়ে ভাগ করলে। 49 দিয়ে ভাগ করলে হবে? দেখি তো, 147কে 49 দিয়ে ভাগ করে। 147 ভাগ 49 কত আসে? 3। 3। 3 কি পূর্ণবর্গ সংখ্যা? নো। তাহলে হইল, তাহলে 3 দিয়ে ভাগ করলে 49 হবে। হ্যাঁ, 147কে 3 দিয়ে ভাগ করলে, আমরা তো এখান থেকেই বুঝতেছি এখানে 3 জোড়াবিহীন আছে। আমাদের কাজ হচ্ছে যেটাই জোড়াবিহীন থাকবে, যদি বলে ভাগ কত দিয়ে ভাগ করতে হবে, সেই জোড়াগুলা বাদ দিয়ে দিবা। যে দেখো এখানে জোড়াবিহীন গুলা বাদ দিয়ে দিবা। এই যে এখানে 3 জোড়াবিহীন আছে। এখন যদি আমরা এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করি, এই যে 3 গুণ 7 গুণ 7, এই সংখ্যাটাকে আমরা যদি দেখো, 3 গুণ 7 গুণ 7, এই সংখ্যাটা, এটা কি একটা সংখ্যা না? গুণ করলে একটা সংখ্যা পাবো না? 3 গুণ 7 গুণ 7 গুণ করলে কি একটা সংখ্যা পাবো না? ইয়েস স্যার। এখন এই সংখ্যাটাকে আমরা কত দিয়ে ভাগ করলে জোড়া হবে, বলো। 3 দিয়ে যদি ভাগ করি তাহলেই তো এই যে জোড়া চলে আসে, 7 গুণ 7 চলে আসে না? জি স্যার। তাহলে আমাকে সেটাই তো বলতেছি, যেটা জোড়াবিহীন সেইটা দিয়ে ভাগ করলেই পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার যেটা জোড়াবিহীন সেটা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। দেখো এখানে 3 জোড়াবিহীন, এই 3 দ্বারাই যদি গুণ করি সেই গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝা গেল? গেল ইয়েস তো? স্যার। আচ্ছা, এইটা এখন, এখন তোমরা কিছু প্র্যাকটিস করো, তাহলেই আয়ত্তে চলে আসবে। বারবার করার পর সবার সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখবা, যেটা জোড়াবিহীন, বিশেষ করে এই যে 3 নং এবং 4 নং, এই অঙ্কগুলা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবা। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবা। তারপরে কাজ কি? যেটা জোড়াবিহীন সেটা দ্বারা গুণ করলে এবং সেটা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এর চেয়ে সহজ, মানে সহজ কথা আর নেই। বোঝা গেল আয়েশা এবং সানিয়া? জি স্যার। ঠিক আছে, তাহলে এই যে 4 নং এর যে অঙ্কগুলা সেগুলো বাসায় প্র্যাকটিস করো। আহ,
প্রথম দিন কঠিন লাগবে, কিন্তু বারবার যখন তুমি জুড়াবি, প্রথম বারবার যখন একই কাজ করবা, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবা, বিশ্লেষণ করার পর যেগুলো জোড়াবিহীন থাকবে সেগুলো বাদ দিয়ে মানে সেগুলো দ্বারা ভাগ করবা অথবা গুণ করবা, গুণ করলে গুণ, যদি বলে গুণ কত দ্বারা গুণ করলে, তাহলে বলবা যে যেটা জোড়াবিহীন আছে সেটা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। আবার যদি বলে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, তাহলে ওই যেটা জোড়াবিহীন সেটা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। ঠিক আছে? এবং আমরা তোমরা পূর্ণবর্গ সংখ্যাটা ভালোভাবে লাস্ট আজকে একটু দেখাই দিচ্ছি। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে একই সংখ্যা, একই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। দেখো, এক গুণ এক, একই সংখ্যা দ্বারা গুণ করছি, গুণফল এক পাইছি, এটা পূর্ণবর্গ সংখ্যা। আর বর্গমূল হচ্ছে এক। আবার দেখো, দুইকে দুই দ্বারা গুণ করছি, চার পাইছি গুণফল, চার কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এবং বর্গমূল হচ্ছে দুই। বলো, এক এবং চারের মাঝখানে দুই তিন আছে, এরা কি পূর্ণবর্গ সংখ্যা? নো স্যার। পূর্ণবর্গ সংখ্যা না। কারণ এই যে দুই তিন সংখ্যাগুলা যদিও দেখা যাচ্ছে এক এবং চারের মতো, কিন্তু এদেরকে কখনোই কোনো দিনই এভাবে লিখতে পারবা না। দুই তিন এদেরকে কখনোই এই যে এভাবে গুণাকারে, একই সংখ্যার গুণাকারে, একই পূর্ণ সংখ্যার গুণাকারে লিখতে পারবা না। তারপর দেখো, তিন গুণ তিন সমান সমান নয়। নয় পূর্ণবর্গ সংখ্যা, কারণ নয়কে দুইটা পূর্ণ সংখ্যার গুণফল, দুটি একই পূর্ণ সংখ্যার গুণফল এখানে লেখা গেছে। কিন্তু চার এবং নয়ের মাঝখানে যে আছে পাঁচ, ছয়, সাত, আট, এরা পূর্ণবর্গ সংখ্যা কিনা বলো? এরা কি পূর্ণবর্গ সংখ্যা? পাঁচ, ছয়, সাত, আট? পাঁচ, ছয়, সাত, আট এরা কি পূর্ণবর্গ সংখ্যা? ইয়েস। জি স্যার। ইয়েস স্যার। বলো পূর্ণবর্গ কিনা? স্যার 5, 7, 8, 9 স্যার, এটা পূর্ণবর্গ সংখ্যা না। না। আয়েশা, এরা কি পূর্ণবর্গ সংখ্যা? এরা পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ এরা যদি পূর্ণবর্গ সংখ্যা হইতো তাহলে মাঝখানে এগুলো বাদ দিলাম কেন? একের মাঝখানে দুই তিন বাদ পড়ে গেছে, এক এবং চারের মধ্যে। চারের পরে নয়, মাঝখানে পাঁচ, ছয়, সাত, আট, এরা পূর্ণবর্গ না, কারণ এদেরকে কখনোই তুমি এভাবে লিখতে পারবা না দুইটা সংখ্যার গুণফল হিসাবে। পূর্ণবর্গ সংখ্যার কথাটা ক্লিয়ার থাকতে হবে, আর না হলে অঙ্ক কিছুই বুঝবা না। পূর্ণবর্গ সংখ্যা কখন হবে? যখন দুইটা একই সংখ্যা গুণ করলে গুণফল পাওয়া যায়, সেটা পূর্ণবর্গ সংখ্যা। দুইটা একই সংখ্যা, দেখো একই পূর্ণ সংখ্যা গুণ করছি, দশমিক সংখ্যা গুণ করলে হবে না কিন্তু। আবার কেউ যদি বলো 2.3 গুণ 2.3 সমান সমান, ধরো কত আসে, সামথিং কিছু একটা আসবে, দেখি কত আসে। 2.3 গুণ 2.3, 5.29, 5.2 নয়, সরি, এটা কিন্তু পূর্ণবর্গ না, কারণ দশমিক গ্রহণযোগ্য না। এই যে দশমিক নেওয়া যাবে না, এরকম পূর্ণ সংখ্যা থাকতে হবে। তাহলে বলো, এক পূর্ণ সংখ্যা, কারণ কি? এককে এক দ্বারা গুণ করে এক পাওয়া যায়। চার পূর্ণবর্গ সংখ্যা, দুইকে দুই দ্বারা গুণ করলে চার পাওয়া যায়। তাহলে দুই তিন পূর্ণবর্গ সংখ্যা না। পাঁচ, ছয়, সাত, আট এরাও পূর্ণবর্গ না, কারণ তিনকে তিন দ্বারা গুণ করলে নয় হয়। চার এবং নয়ের মাঝখানে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই। পরের পূর্ণবর্গ সংখ্যা কত? চার চারে 16। তাহলে নয় থেকে, এই যে 9 থেকে 16-র মধ্যে 10, 11, 12, 13, 14, 15 এরা কেউই পূর্ণবর্গ না, কারণ এদেরকে এইভাবে লেখা যায় না, দুটি একই সংখ্যার গুণফল হিসাবে লেখা যায় না। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে পূর্ণবর্গ সংখ্যার ব্যাপারে? নো। ঠিক আছে, তাহলে আমাদের
আমাদের এই অধ্যায় আজকে শেষ করতে চাইছিলাম। যাই হোক, আগামী দিন শেষ করে আমরা আগামী অধ্যায় 1.2-এ যাব। তবে তোমরা একটু চেষ্টা করো, হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অঙ্কের বিষয়টা হচ্ছে শুধু বুঝলে হয় না, সেগুলো কিন্তু আবার বাসায় প্র্যাকটিস করতে হবে। এবং এগুলা প্র্যাকটিস করার পর আবার সৃজনশীল আকারে প্র্যাকটিস করতে হবে। এগুলো আগে প্র্যাকটিস শেষ করো, আমি এক্সট্রা কিছু সৃজনশীল দিব, সেগুলো বাসায় প্র্যাকটিস করবা, কারণ পরীক্ষায় তো সৃজনশীল আকারে থাকবে। এগুলো করলে সৃজনশীলও পারবা। হ্যাঁ, তবে সেগুলাও 2-3 বার করতে হবে। তাহলে আমরা চাইছিলাম আজকে একটু বিজ্ঞান নিয়ে আলোচনা করতে। তো বিজ্ঞানের বিষয়টা আজকে যেহেতু একবারে শেষের দিকেও, তো আমরা আজকে বিজ্ঞান বই পাইছো সবাই, দুজনেই? বিজ্ঞান বই পাইছো কি? জি স্যার। দুজনের কাছে আছে? আয়েশার কাছে? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে বিজ্ঞান বই যদি পেয়ে থাকো, আমাদের প্রথম অধ্যায়টা কি আছে? নিম্ন শ্রেণীর। বই খুলছো? বই কি দেখছো বাসায় এনে? জি স্যার, দেখেছি। হ্যাঁ, প্রথম অধ্যায়টাই আমাদের কি আছে? নিম্ন শ্রেণীর জীব। প্রথম অধ্যায়টাই আমাদের নিম্ন শ্রেণীর জীব আছে। তো নিম্ন শ্রেণীর জীব, মানুষ যেরকম উচ্চ শ্রেণীর জীব, তো জি। নিম্ন শ্রেণীর কিছু জীব আছে। হ্যাঁ, আর শেষ হয় নাই। নিম্ন শ্রেণীর কিছু জীব আছে, আমরা সেগুলো জানবো। আমাদের সৃষ্টির শুরুতে এই জীবগুলোই আমাদের, মানে বিজ্ঞানীদের যেটা মতামত, সেটা হচ্ছে যে সৃষ্টির শুরুতে এই ধরনের জীবের উৎপত্তি হয়েছিল আগে। হ্যাঁ, নিম্ন শ্রেণীর জীব, যেগুলো দ্বারা আমরা প্রতিদিন নানান রোগে আক্রান্ত হই। উপকারী দিকও আছে, কিছু উপকারী ব্যাকটেরিয়াও আছে, তুমি আহ পাবা। অপকারী ব্যাকটেরিয়াও আছে। তবে হয় নাই। আমাদেরকে সেটাই জানতে হবে, এই অধ্যায় পরে আমরা জানবো। মূলত এরা আমাদের অনেক রোগ সৃষ্টি করে, এবং কিছু বেশ উপকারী ব্যাকটেরিয়া, উপকারী জীবও একটু আছে। হ্যাঁ, চুপ থাকো। উপকারী জীবও আছে এবং অপকারী জীবও আছে, সেটা আমরা আস্তে তুমি আস্তে তো বারবার ডাকতেছো, দেখে এদিকে আস। শিখব। দেখ। ও না, আবার না। তো ভাইরাস ব্যাকটেরিয়ার কথা তোমরা সবাই আশা করি জানো। হ্যাঁ, ভাইরাস ব্যাকটেরিয়ার নাম শুনছো আগে, কখনো শুনছো? একটু আগে জিজ্ঞেস করতে চুপ করে থাকো। জি স্যার। আচ্ছা, যেমন আমরা কিছুদিন আগেই কি করোনা ভাইরাসে আক্রান্ত, আমাদের দেশে কি, আমাদের দেশ সহ সারা বিশ্বে কি করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছিল, তাই না? তো করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছিল, তো ওই ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক, শৈবাল এই সম্বন্ধে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো এবং বিস্তারিত জানবো। স্যার, ম্যাথের টপিক কি দিয়েছে? ম্যাথের হোমওয়ার্ক হচ্ছে যে তোমার এই 3 নং এবং 4 নং, 3 নং এবং 4 নং এর অঙ্কগুলা করবা। ক, খ, গ, ঘ, আর 4 নং এ আছে গ, 3টে অঙ্ক আছে। হ্যাঁ, বুঝছো? জি স্যার। মোট 7টা অঙ্ক আছে। 3 নং এর 4টা আর 4 নং এর 3টা, এগুলা করবা। কোনো সমস্যা থাকলে জানাবা। তো আহ, আমরা নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করব আমাদের নেক্সট ক্লাসটাতে। হ্যাঁ, তো এখানে আসলে এগুলা খুবই স্ক্রিনে আঁকা কি করো না, স্ক্রিনে আঁকা কি করো না, এগুলো আমরা, হ্যাঁ, এখানে হচ্ছে যে আমরা নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করব। নিম্ন শ্রেণীর জীব কোনগুলা? যেগুলো আমরা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, মানে আমরা খালি চোখে দেখতে পাই না। হুম, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অধিকাংশই আমরা কি অণুবীক্ষণ যন্ত্র যদি ল্যাবরেটরিতে যেয়ে থাকো,
বিজ্ঞানাগার যেগুলা তোমাদের স্কুলেও আছে, কলেজেও আছে, হ্যাঁ, যারা ওই এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে বেশিরভাগ করানো হয়। তো তোমরা ওই মানে আমরা যেরকম চাঁদ সূর্য গ্রহ দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করি, মানে অতি ক্ষুদ্র, তো এই যে এটা দেখার জন্য কি আমরা মাইক্রোস্কোপ দেব মানে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি। তো এটা তোমরা আরো পরে 9-10 যখন বা তখন আরো ওগুলা মাইক্রোস্কোপে ল্যাবরেটরিতে দেখবে। তো ভাইরাস ব্যাকটেরিয়া এগুলা খুবই ক্ষুদ্র, কিন্তু এরা আমাদের জীবনকে প্রভাবিত করে। এরা মানে যদিও ক্ষুদ্র, কিন্তু এরা অনেক মানে মানুষের মৃত্যু ঘটাতে পারে। অনেক ক্ষুদ্র হলেও কি এরা মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম। বুঝছো? তো এই জন্য কি আমাদের এটা জানতে হবে না, এদেরকে যদি আমরা জানতে পারি বুঝতে পারি, তখন কি আমরা চিকিৎসা নিতে পারবো, চিকিৎসা নিয়ে ভালো থাকার চেষ্টা করতে পারি। তো এই জন্যই আমাদেরকে এগুলা জানতে হবে, হ্যাঁ। তো এই অধ্যায়ে মূলত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা এই ধরনের নিম্ন শ্রেণীর জীব, হ্যাঁ, নিম্ন শ্রেণীর জীব, এরা অণুজীব, মানে খুবই ক্ষুদ্র তো এই জন্য এদেরকে অণুজীব বলা হয়। খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, এগুলা একটু খেয়াল করবা। এগুলা এমসিকিউতে থাকে যে দিয়ে দিবি কোনটি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, আহ, দেখার জন্য প্রয়োজন হয়। তখন তোমাকে এটা জানতে হবে যে ভাইরাস, ব্যাকটেরিয়া দিয়ে দিবে, মানুষ দিয়ে দিবে। মানুষ তো খালি চোখেই দেখা যায়, জীব মানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবই দেখা যায় খালি চোখে। কিন্তু খালি চোখে মানে আমরা চোখ দিয়ে দেখতে পারি না, স্বাভাবিক চোখে দেখতে পারি না। আমাদের যখন এটাকে অনেক বড় করা হয়, ওটা কি ম্যাগনিফাই করা হয়, আমরা যখন অণুবীক্ষণ যন্ত্রকে, সেটা কি আমরা ওই যে কি বলে ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে অনেক সময় ছোট জিনিস বড় করে দেখি না, খুঁজে বের করি না অনেক সময়। আমাদের সূচ হারিয়ে যায় না, সুই হারিয়ে যায়, জি ওগুলো স্যার। ওগুলো কি আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে বের করি না? তো এই ক্ষেত্রেও এই ধরনের অণুবীক্ষণ যন্ত্রগুলা এরকম, ওখানে অনেক হাই পাওয়ার এরকম ইয়ে আছে, ওগুলা দিয়ে আমরা এই করব এই ছোট ছোট প্রাণীগুলা, উদ্ভিদ, প্রাণী এবং উদ্ভিদও আছে নিম্ন শ্রেণী জীবের ভিতরে। তো এগুলো আমরা বের করি, ঠিক আছে। তো আগামী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা আরো করব। তো আজকে তোমরা প্রথম কাজ হচ্ছে একটু রিডিং পড়ে নিবা, একটু রিডিং পড়ে নিবা, তাহলে দেখবে কি তুমি কোথাও কোথাও একটু মনে হচ্ছে যে তবে বেশিরভাগই হচ্ছে যে এখানে আমার খেয়াল রাখবা কোন ভাইরাস দ্বারা আমাদের কি রোগ হচ্ছে, কোন ব্যাকটেরিয়া দ্বারা আমাদের কি রোগ হচ্ছে, হ্যাঁ, এমিবার দ্বারা আমাদের কি রোগ হচ্ছে, এইটা বেশি আসে। হুম। কে কোন রোগ সৃষ্টি করে এবং এটার প্রতিকার কি, এগুলো আসে বেশি, হ্যাঁ, বেশি আসে। এই জগৎটা কি কি কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, ধরো ব্যাকটেরিয়া আমাদের কি উপকার করে, ভাইরাস আমাদের কি উপকার করে, আমাদের কি কি ক্ষতি করে, কি কি রোগ সৃষ্টি করে, এই জিনিসটা খুব ভালোভাবে জানতে হবে। এদের কি নিয়ে গঠিত, ডিএনএ, আরএনএ, এগুলো কি দিয়ে মানে ভাইরাসগুলা কি নিয়ে গঠিত, এদের দেহ কিভাবে গঠিত, এগুলা এগুলা আসে, হ্যাঁ। এই যে এখানে দেওয়া আছে দেখো, আমিষ আবরণ, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ দ্বারা নিয়ে গঠিত, ঠিক আছে। এই এদের দেহ কিভাবে গঠিত আর কি, এই বিষয়গুলা। এবং সর্দি, কাশি, দেখো আমাদের শরীরের নানান রোগ সৃষ্টিতে এরা খুব ভালোই ভূমিকা রাখে, হ্যাঁ। আমরা কত ভ্যাকসিন নেই, হ্যাঁ, বেঁচে মানে রোগ না হওয়ার জন্য, ঠিক আছে। এদের কিছু উপকারিতাও আছে, উপকারিতা আছে, বিভিন্ন রোগ যেরকম সৃষ্টি করে, রোগের প্রতিকারের জন্য ভ্যাকসিন এই ভাইরাস থেকেই তৈরি করা হয়, ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়, হ্যাঁ। উদ্ভিদের, আমাদের গাছপালারও বেশ ক্ষতি করে। আমাদের যে গাছপালা, আমরা অনেক গাছ লাগাই, ধান গাছ লাগাই, তামাক গাছ লাগাই, এদের এদের বিভিন্ন রোগ এরা সৃষ্টি করে, ঠিক আছে। তারপর ভাইরাস দ্বারা হয়, হ্যাঁ, যেমন ধরো তামাক গাছের মোজাইক রোগ, এই মোজাইক রোগ হয়, সেটাও কি এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে মোজাইক রোগ হয়। ধানের টুংরো রোগ, ধানের কি রোগ, টুংরো রোগ, এটা কার দ্বারা হয়, ভাইরাস দ্বারা হয়। এগুলো জানতে হবে, এগুলো তোমার প্রশ্নে এমসিকিউ দিবে, ঠিক আছে। এই বিশেষ করে এগুলো একটু মুখস্থের মতো করে ফেলতে হবে যে কোনটা ভাইরাস দ্বারা হয় এবং
আহ, কোন রোগটা কোন ভাইরাস কি রোগ সৃষ্টি করে, তারপর ব্যাকটেরিয়া দিয়ে কোন রোগগুলা হয়। হুম, এগুলা জানতে হবে। যেমন এখানে ব্যাকটেরিয়া দেখো, আমরা ব্যাকটেরিয়া সম্বন্ধে তোমরা আগে কিছু জেনে আসছো সিক্স থেকে, এদের দেহটা কেমন সেটা বলা আছে। হ্যাঁ, কিছু ছবি দেওয়া আছে, এগুলা ছবিটা একটু আঁকা আঁকা শিখবা, কারণ ছবি দিলে না মার্কস বেশি আসবে। তো এখানে যেরকম আহ, বে- আমাদের এই চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এই যে ব্যাকটেরিয়াকে। হ্যাঁ, আকারের উপর ভিত্তি করে এটাও আসে, এগুলোও আসে এমসিকিউ। হ্যাঁ, আকারের উপর ভিত্তি করে চারটা শ্রেণীতে ভাগ করা হয়েছে: কক্কাস, বেসিলাস, কমা এবং স্পাইরিলাম। হ্যাঁ, এই চারটা আর ছবি, ব্যাকটেরিয়াকে। ছবি যদি না চাই তাও দিব ছবি? হ্যাঁ হ্যাঁ, ছবি দিয়ে দিবা। ছবি যত বেশি দিতে পারো, কারণ এগুলো তো প্র্যাকটিক্যাল। এগুলো তো আমাদের মানে আমরা ধরো একটা মানব হার্টের কথা মানে হৃৎপিণ্ডের কথা জিজ্ঞেস করলো। হ্যাঁ, হৃৎপিণ্ড কি, এর গঠন কি, তখন যদি তুমি ছবি না দাও, হ্যাঁ, মুখস্থ লিখে আসলা, কিন্তু তুমি তুমি যে বড় হয়ে ডাক্তার হতে চাও, হ্যাঁ, তখন কিন্তু তোমাকে কি হার্টের কোন অংশটা কোথায় কি আছে, হ্যাঁ, হার্ট কয় ভাগে বিভক্ত, তখন যদি ওগুলো না জানো, হ্যাঁ, যখন ছবি আঁকবা তখন তুমি স্যারেরা কি স্যারেরা জাস্টিফাই করবে তোমাকে যে না, ও জানে, ও জানে, কারণ যেহেতু ছবি আঁকতে পারছে ও অবশ্যই বেশি জানে। যে ছবি দিচ্ছে তাকে বেশি নাম্বার দিবে, আর যে ছবি দিবে না তাকে বেশি অবশ্যই নাম্বার কম দিবে। তারপর কোন ব্যাকটেরিয়াটা কেমন, হ্যাঁ, এই ছবির মাধ্যমে কিন্তু আমরা ধারণা পাচ্ছি। ব্যাকটেরিয়া এরা কি মৃত জীবদেহ আবর্জনা পচাতে সাহায্য করে। আমাদের যে ওই আশপাশে প্রচুর নোংরা জিনিস থাকে, এগুলা এগুলা কি কারা পচায়? ব্যাকটেরিয়া পচায়। আবর্জনা আমরা যে প্রতিদিন খাবার দাবার ফেলে দেই, সেগুলা কে পচায়? ব্যাকটেরিয়া পচায়। হ্যাঁ, এরকম আমাদের যে নাইট্রোজেন, প্রচুর নাইট্রোজেন লাগে গাছ উদ্ভিদের। হ্যাঁ, আমাদের মানুষেরও প্রয়োজন হয় নাইট্রোজেন গঠিত যে খাবার দাবার, সেগুলা কে কে প্রকৃতিতে কাজ করে? ব্যাকটেরিয়া। প্রকৃতিতে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে, মানে নাইট্রোজেন তৈরি করে, সেটা গঠিত নাইট্রোজেন গঠিত খাবার মাটিতে তৈরি করে সেই নাইট্রোজেন গঠিত যে সার, সেটা আবার গাছের গাছের খাদ্য হিসাবে ব্যবহার করে। তো এগুলো আমাদের জানতে হবে, এগুলো রিডিং পড়বা। একবার পড়লে হবে না, দ্বিতীয়বার পড়ার পর এগুলো মার্ক করবা যে কোন যেমন ব্যাকটেরিয়ার অপকারিতা দেখো, মানবদেহে যক্ষা, কলেরা, টাইফয়েড, আমাশয়, এটা কার দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা হয়। হ্যাঁ, এটা এইভাবে আসবে, ব্যাকটেরিয়া থেকে কি কি রোগ হয় তখন এইভাবে বলতে হবে। হ্যাঁ, এরপর আমাদের যে খাবার দাবার পচে যায়, ফলমূল পচে যায়, এটা কেন হয়? এই ব্যাকটেরিয়ার কারণে হয়। ঠিক আছে, যে ধানের লিফ ব্লাইট এই রোগটা হয়। তারপর টমেটোর ক্যাঙ্কার রোগ হয়, এটা কার দ্বারা? ব্যাকটেরিয়ার কারণে হয়। তারপর ছত্রাক, শৈবাল, এগুলা একটু রিডিং পড়ে দেবে। যেমন এই যে দেখো দাঁত ছুলি, আমাদের যে দাউদ হয়, আমরা বলি দাউদ, হ্যাঁ, মানুষের শ্বাসনালী শ্বাসকষ্ট হয়, এই রোগগুলা কিসের কারণে হয়? ছত্রাকের কারণে হয়। ঠিক আছে, তারপরে মাশরুম শৌখিন খাদ্য, হ্যাঁ, অ্যাগারিকাস। এরপর আমরা যে পাউরুটি পাউরুটি খাই, সেটা কে? ছত্রাকের, ইস্ট নামক যে ছত্রাক আছে, সেটা দ্বারা আমাদের এইটা তৈরি করা হয়, পাউরুটিটা ফোলানো হয়। রুটি তো আর এরকম ফোলানো ফাঁপা থাকে না ভিতরে, হ্যাঁ, নরম থাকে না, সেটা ওই যে তোমার এই ইস্ট নামক যে ছত্রাক, সেটা দ্বারা এটা করা হয়। এবং পেনিসিলিন, আমাদের যে ওই যে প্রতিকারের জন্য পেনিসিলিন তৈরি করা হয়েছে, সেটা ওই ছত্রাক থেকে। এছাড়া আরো অন্যান্য গাছের, যেমন যে ওই আলুর, হ্যাঁ, আলু ছত্রাক, আলুর যে রোগ হয় নানান, আমরা যে আলু খাই সেটারও কি রোগ তৈরি করে এই ছত্রাক। তারপরে পাটের গায়ে কালো কালো পট্টি এরকম রোগ সৃষ্টি করে। হ্যাঁ, আখ আখ যে খাই সেগুলোরও রোগ সৃষ্টি করে এরা। তো শৈবাল, এগুলোও জানবা, এগুলাও শৈবাল জলাশয়ে পাওয়া যায়। এর উপকারিতা: শৈবাল আইসক্রিম তৈরিতে লাগে। হ্যাঁ, এগুলো আসে, এগুলো এমসিকিউতে আসে, এগুলো একটু মার্ক করবা। হ্যাঁ, শৈবালজাত এলজিন, আইসক্রিম তৈরিতে শৈবালজাত এলজিন ব্যবহৃত হয়। এগুলো এমসিকিউ, হ্যাঁ, এমসিকিউ শর্ট কোশ্চেন।
খুবই প্রয়োজনীয়। এবং সামুদ্রিক শৈবাল আয়োডিন এবং পটাশিয়ামের একটি ভালো উৎস। এই যে শৈবালগুলা এখানে এখান থেকে আমরা কি পাই, আয়োডিন এবং পটাশিয়াম পেয়ে থাকি। মাছ চাষেও এটা ব্যবহার করা হয়, শৈবাল। শৈবাল, ঠিক আছে, খাদ্য হিসাবে। শৈবালের অপকারিতা, শৈবালও কি মানুষ উদ্ভিদের নানা রোগ সৃষ্টি করে, ঠিক আছে। চায়ের রোগ সৃষ্টি করে, চায়ের যে চা পাতার যে রেড রাস্ট, চায়ের এটা চা পাতার রোগ তৈরি করে। আমরা যে চা খাই সেই পাতাগুলোর রোগ সৃষ্টি করে এই শৈবাল। হুম। তারপর জলাশয়ে শৈবাল অনেক বেড়ে গেলে কোনো প্রাণী, মাছ মারা যায়। মাছ মারা যায় কারণ অক্সিজেনের অভাব তৈরি হয়, ঠিক আছে। তারপর এমিবা, এগুলো একটু শিখবা। প্রোটিস্টা রাজ্যে, কোন রাজ্যের, প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এমিবা। হ্যাঁ, এগুলো খুবই আনুবীক্ষণিক উদ্ভিদ প্রাণী। এদেরকে তোমরা উম, খালি চোখে দেখতে পারবে না অবশ্যই সেই। হ্যাঁ, এই যে স্বাস্থ্য ঝুঁকিতে সৃষ্টি অণুজীবের ভূমিকা। হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকি যে তৈরি করে এই অণুজীবগুলা, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটায়। হ্যাঁ, এটা এটা খুব ভালোভাবে যে পড়বা। এটা এখান থেকে প্রশ্ন আসে যে কি কি আমাদের রোগ সৃষ্টি করে এই অণুজীবগুলা, এখানে কিন্তু একসাথে বর্ণনা করছে। হ্যাঁ, ভাইরাস, ব্যাকটেরিয়া। এরপর এইডস রোগ। হ্যাঁ, এইডস রোগ যে হয় সেটাও কিন্তু নিরাময় হয় না, মানুষ কিন্তু মারা যায়। হ্যাঁ, এটা ভাইরাসের কারণে হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ, ভাইরাসের কারণে হয়ে থাকে। তো এই যে এই জিনিসগুলা যে দেখো মানুষের মৃত্যু পর্যন্ত ঘটায়, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো আমরা চোখে দেখতে পারি না, এরা আমাদের কত ক্ষতি করে। তারপরে মাম্প। হুম। এই যে এটা এটা খুব আসে, মাম্প, হাম, বসন্ত। হ্যাঁ, খুবই কষ্টকর রোগ, খুবই কষ্টকর রোগ। হ্যাঁ, এবং ভাইরাস জনিত এইসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। কিসের মাধ্যমে ছড়ায় এটা একটু জেনে রাখবা। এবং শ্বাসনালীতে প্রবেশ করে এরা। এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে, আমাদের এই সুস্থ দেহে প্রবেশ করে অসুস্থ বানায় ফেলে। এই যে প্রতিকার, এগুলো শিখবা। প্রতিকার কি 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 পদক্ষেপ নিবা, যেহেতু এরা আমাদের অনেক ক্ষতি করে, এদের জন্য কি করা যায়। হ্যাঁ, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এমিবা, এন্টামিবা যেসব রোগ সৃষ্টি করে, প্রতিকার করতে হলে আমাদের সম্মিলিত স্বাস্থ্য রক্ষার যে নিয়ম সেটা পালন করতে হবে, তাহলে আমরা কম আক্রান্ত হব, ঠিক আছে। কম আক্রান্ত হব, বা আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কমে যাবে। হ্যাঁ, তো সুষম খাবার খেতে হবে। এই বিষয়গুলা পরামর্শ এখানে দেওয়া হয়েছে। এগুলা প্রচার প্রচারণা করতে হবে, মানুষকে জানাইতে হবে, প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে। হাতুড়ে ডাক্তারের কাছে যাওয়া যাবে না। এইসব বিষয়গুলো তোমরা ইজিলি বুঝতে পাবা। তবে প্রথম যে বিষয়গুলো সেগুলো একটু ভালোভাবেই করে আসবা, কোনটার কি গঠন, কোনটা কি রোগ সৃষ্টি করে, এগুলা পড়ে আসবা, ঠিক আছে। আগামী দিন রিডিংটা পড়ে নিবা, বুঝছো।